আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাতে। আপনারা জানেন যে গুম, খুন এই জাতীয় শব্দগুলো আমাদের আগের যে সরকার, ফ্যাসিস্ট যে সরকার, সেই সময় সেই আমলে আমরা প্রতিনিয়ত এই শব্দগুলোর সাথে পরিচিত ছিলাম। কিন্তু সেই সময় তো চলে গেছে। হঠাৎ করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে আবারও এমন গুম ভয়ঙ্করভাবে কাউকে কোনো একজন মাওলানাকে, আলেমকে, খতিবকে গুম করে নিয়ে চলে গেছে কোথাও, এবং সেখানে তাকে বলাৎকার করা হয়েছে থেকে মানে ইত্যাদি ইত্যাদি। এবং ইসকনের যে আবার নৈরাজ্য, ইসকনের যে বাংলাদেশের সরকার থেকে শুরু করে রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং ভারতের পক্ষে, রয়ের পক্ষে অনেক কিছু এখানে করবার যেসব কথা আমরা এখন বর্তমানে শুনতে পাচ্ছি, যেগুলো একসময় শুনতাম আমরা আগে, এখন শোনার যে প্রেক্ষাপট, কারণ, পেছনের রহস্য, হঠাৎ করে এই বিষয়গুলি কেন আমাদের দেশের এক আলোচনার শীর্ষে অবস্থান করছে, এসব নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আপনারা জানেন যে এই পুরো বিষয়গুলির মধ্যে আলোচনার মধ্যমণি হলেন জনাব আতাউর রহমান বিক্রমপুরী, অনেক আলোচিত একজন ব্যক্তি, যিনি এই ঘটনাগুলির মোটামুটি সবগুলি ঘটনার সাথেই তিনি তার নামটি জড়িত রয়েছে। কেন তিনি সবগুলো নামের সাথে রয়েছেন আর সবগুলো ঘটনার সাথে তার নাম জড়িত রয়েছে, এগুলি জানবো। পাশাপাশি জনাব বিক্রমপুরী আসলে কী চান। আর আজকে আমরা গাজীপুর এবং মেট্রোপলিটন এবং গাজীপুর জেলা পুলিশ থেকে আমরা শুনেছি ঘটনার মোটামুটি আসলে কি ঘটেছে, সেই খতিবকে আসলে কি অপহরণ করা হয়েছে নাকি করা হয়নি, এ নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে জনমনে। তর্ক বিতর্কের শেষ নেই প্রিয় দর্শক। অবশেষে আমরা এটির আসল রহস্য জানবার জন্য আমাদের এই আয়োজনের মধ্যে দুজন সম্মানিত অতিথি যুক্ত রয়েছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন জনাব আতাউর রহমান বিক্রমপুরী, আপনাদেরকে যেভাবে বললাম, তিনি একজন আলেম, পাশাপাশি তিনি একজন স্বেচ্ছাসেবকও বলা যায়। আমরা দেখেছি যে কোনো বিপদের সময় তাকে যে কোনো ঘটনার মধ্যে তিনি সেটিকে কোনো না কোনোভাবে সমাধান করার জন্য মুখ্য ভূমিকা পালন করেন। কিন্তু আজকে বিতর্কিত অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি একটি ঘটনার কারণে, সেখানে তার অবস্থা সম্পর্কে আমরা স্পষ্ট জানার চেষ্টা করবো। আছেন যারা মুফতি নাসির উদ্দিন খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি একটু চলে যেতে প্রথমে শুরু করি, জনাব বিক্রমপুরী দিয়ে শুরু করি। জনাব আতাউর রহমান বিক্রমপুরী, দুটি ঘটনা, ওয়ালাইকুম সালাম, দুটি ঘটনার সর্বশেষ এর মধ্যে আপনার এর আগে অনেকগুলি ঘটনার ব্যাপারে আপনার সম্পৃক্ততা রয়েছে শুনেছি। এখন সাম্প্রতিক দুটি ঘটনা, একটি হলো একটি মেয়েকে, 13 বছরের মেয়েকে একজন হিন্দু যুবক ধরে নিয়ে 3 দিন ধরে ধর্ষণ করেছে, এরপর তাকে ছেড়ে দিয়ে গেছে, যেটির মধ্যে আপনি বেশ বিপ্লবী ভূমিকা ছিলেন যেন এই মেয়েটি তার বিচার পায়। এবং মোটামুটি এ নিয়ে আমরা কথা বলেছি এর আগে, আমাদের ফেসবুকে কথা বলেছি। সেখানেও কিন্তু যতটুকু শুনেছি, ওই মেয়েটির ওই ধর্ষণের যে ধর্ষক, তার সাথে মেয়েটির সম্পর্ক আপনি যেভাবে বিবরণ করেছেন কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ছিল। যতটুকু শুনেছি যে ওই ছেলের সাথে আগেই মেয়ের সম্পর্ক ছিল এবং এর আগেও 2-3 বার মেয়েটি ওই ছেলের সাথে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। এই ধরনের কিছু প্রিভিয়াস হিস্ট্রি রয়েছে ঘটনার মধ্যে। কিন্তু আপনি যতটুকু শুনেছি এটাকে একটা ইস্যু বানানোর চেষ্টা করেছেন। আপনি বলার চেষ্টা করেছেন যে না, আসলে সে একজন হিন্দু মুসলিম মেয়েকে ধর্মীয় কি বলা যায় এটাকে, আমাদের ধর্মকে অবমাননার উদ্দেশ্যে মেয়েটিকে নিয়ে গেছে, কারণ মেয়েটি মুসলিম এবং এই ঘটনাটা ঘটিয়েছে। কেন আপনি এই বিষয়গুলিকে সামনে এইভাবে আনার চেষ্টা করলেন? আর পাশাপাশি সর্বশেষ যে ঘটনাটি, সেটি হলো একজন খতিবকে গাজীপুর থেকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনিও সেখানে মুখ্য ভূমিকা পালন করে বারবার আপনি বলার চেষ্টা করেছেন যে তাকে একই উদ্দেশ্যে সেই ধর্মকে ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য ইসকনেরই একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, যেটির সর্বশেষ তথ্য হলো পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি ঘটনাটি সঠিক নয়, এটিও একটি পরিকল্পিত এবং বানানো মিথ্যা নাটক। আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল হাকীম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা সুস্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের
কর্মকে সংশোধন করে দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। ওমান ইউতিউল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ তার রসুলের আনুগত্য করে সে চূড়ান্ত সফল। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখে তাহলে যেন সে হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে যেন সে জবান দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, আর যদি জবান দ্বারাও প্রতিহত করার সামর্থ্য সে না রাখে তাহলে যেন অন্তর দ্বারা প্রতিহত করে। ওয়াদালিকা আদফুল ঈমান, আর এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কোনো কোনো বর্ণনা এসেছে এরপরে ঈমানের আর কোনো স্তর বাকি থাকে না। অর্থাৎ হাত দিয়ে এবং মুখ দিয়ে বলার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি শুধু অন্তরে প্রতিহত করবে তার আসলে ঈমান অবশিষ্ট নেই বলেই এই হাদিসের ভাষ্যে আমরা জানতে পারি। জি, তো আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ জি, অবশ্যই শেয়ার করবেন সবাই। একটু সার্চ দিয়ে চাই আসলে আমার শেয়ার করে দিই, সার্চ দিয়ে বের করেন। হ্যাঁ, আমার মূলত তো আমি উদ্দেশ্য হলো, আপনার আমি একটু প্রশ্নের বলি, উত্তরে আসতেছি। আমরা প্রিয় দর্শক, আজকে এই ঘটনাগুলোর একটা সমাধান আমরা চাই। জি। মানে আসলে এই ঘটনাটা কেন, কি কারণে, কি উদ্দেশ্যে, আর এটা সত্যতা কতটুকু, এসব নিয়ে আমরা একদম স্পষ্ট কথাবার্তা বলতে চাই। এবং আপনারা দুজনেই ঘটনাগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত রয়েছেন। আমরা চাই আমাদের মধ্যে বিভ্রান্তি না থাকুক। দেশের মানুষ এসব নিয়ে আমাদের অনেক ধর্ম নিয়েও কটাক্ষ করা শুরু করেছে। যদি সত্যি হয়, সঠিক হয়, তাহলে অবশ্যই আমরা বিক্রমপুরী বা এই জাতীয় ঘটনাগুলি যারা ঘটেছে তাদের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে লড়বো। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রের অংশ থাকে তাহলে সেটিও আমরা বের করার চেষ্টা করবো। আপনার একটি কল এসছে, আপনি পরে শেয়ার করে দিচ্ছি, আপনি বলুন প্লিজ। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, দেন। আমার সরাসরি লিঙ্কটা আপনি শেয়ার করে দিলেই হবে। জি, আপনি বলছিলেন। প্রথম যে ঘটনাটি, 13 বছরের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এই বিষয়ে প্রথমে কিন্তু আমি কিছুই জানতাম না। এখানে আমি বলে রাখা ভালো, 24 পরবর্তী সময়ে এক সময় আমি স্বপ্রণোদিত হয়েই কেউ ভিকটিম হলে আমি সেখানে যেতাম, কিন্তু পরবর্তীতে কিছু ঘটনার দ্বারা আমার শিক্ষা হয়, যার কারণে আমি স্বপ্রণোদিত হয়ে কোথাও যাই না। যদি ভিকটিম নিজে বা ভিকটিমের কোনো অভিভাবক নিজে আমার সাথে যোগাযোগ করে যে এই বিষয়ে একটু ভয়েস রেজ করার প্রয়োজন, আমি মুসলিম, আপনি একটু আসুন, এবং আমি যা করি বাংলাদেশের যে আইনি কাঠামো রয়েছে এর ভিতরে থেকেই করার চেষ্টা করি, এবং এই প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব, যদিও আল্লাহর দিন ইসলাম ছাড়া পুরোপুরি ন্যায্যতা পাওয়া সম্ভব না, কিন্তু প্রচলিত আইনে যতটুকু ন্যায্যতা পাওয়া সম্ভব সেইটুকু যেন অন্তত আপনার হোয়াটসঅ্যাপে, জি, সেটুকু যেন অন্তত পেয়ে যাই, এইটার জন্য আমি সাধারণত চেষ্টা করে থাকি। উদাহরণস্বরূপ যদি বলি, কুমিল্লা তৌহিদুল হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, তো ঘটনাটি যারা ঘটিয়েছে, আমি যখন তারা ওখানে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চায়নি। আমি আসলে লিঙ্কে ঢুকে পাচ্ছি না, দেখেন, জি, ঢুকে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা, ঘটনাটি ওই কুমিল্লার ওই ঘটনাটি যারা ঘটিয়েছে বলে আমি প্রমাণ পেয়েছি তদন্তের মাধ্যমে, তারা একটা প্রভাবশালী গোষ্ঠী, একেবারে একটা কেসকে প্রমাণ করার জন্য মানে দ্ব্যর্থহীনভাবে যা যা দরকার আমি যে প্রমাণ করেছি এবং সেগুলো আমি লাইভে উপস্থাপন করেছি। কিন্তু পরবর্তী দেখা গেল তৌহিদুলের পরিবার ভয়ে ভীত হয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত যারা আসল দুষ্কৃতিকারী তাদেরকে এড়িয়ে গিয়ে যারা দুষ্কৃতিতে সহায়তা করেছে, তৌহিদুল হত্যাকাণ্ডে যারা সহযোগী, তাদেরকে নিয়ে মামলা দিয়েছে এবং মূল অপরাধীদেরকে তারা পাশ কাটিয়ে গেছে। তো এটা আমার ভালো লাগেনি, তখন আমি ওখান থেকে চলে আসছি। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তো একজন মজলুমের পাশে দিয়ে দাঁড়াতে যাচ্ছি। এখন দেখা যায় যে সেই মজলুম আর্থিক প্রলোভনে হোক বা আবার জুলুম হওয়ার আশঙ্কায় হোক, যে কোনো কারণে যখন পিছিয়ে যায়, তখন আমরা যখন তার পক্ষে এগিয়ে যাব তখন তো আমাদের জন্য একটু ইমেজের সংকট বোধ হয়। তো তারপর থেকে যদি কেউ সহযোগিতা না চায় তো আমি সাধারণত সেখানে না যাওয়ার চেষ্টা করি, মানে স্বপ্রণোদিত হই। আপনি নাকি আপনাকে সাংগঠনিকভাবে যান নাকি না? আপনি সংগঠনের ব্যাপারে পরে আসছে, সংগঠন তো কিছুদিন আগে হইলো। আচ্ছা, সংগঠন তো কিছুদিন আগে। এর আগে আপনি ব্যক্তিগত উদ্যোগে? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে। আচ্ছা, ঠিক আছে। এর আগেও আমার একটি সংগঠন ছিল, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এটা ওই হাসিনার আমলে যারা ভিকটিম ছিল, মিথ্যা মামলার ভিকটিম। কারণ আপনার এই জায়গাগুলোর মূল উদ্দেশ্য হলো যে অসহায় যারা আসলে কোনোভাবে কোনো সহায়তা পায় না বিচার প্রাপ্তির ক্ষেত্রে, সেখানে আপনি গিয়ে এই ধরনের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই হলো আপনার ব্যক্তিগত উদ্যোগে। এইটারও একটা কারণ আছে, আমি যখন হাসিনার দ্বারা ভিকটিম ছিলাম, আমি যখন আয়নাঘরে ছিলাম, আমি যখন কারাগারে ছিলাম, তো আসলে একজন মানুষ যখন বিপদে পড়ে। আয়নাঘরে ছিলেন বলতে কি কারণে, কখন, কেন? আমি হাসিনার আমলে আপনার যখন করোনাটা শুরু হয়নি তখনও ওই যে মুজিব বর্ষের যে
একটা আওয়াজ উঠছিল, তখন মুজিব বর্ষ শুরু হয়নি। আমি ফেসবুকে ডক্টর তুহিন মালিকের একটা বক্তব্য শুনলাম, মানে এই মুজিব বর্ষ সম্পর্কে। ওখান থেকে আমি প্রথম জানলাম, পরে আমি গুগলে সার্চ দিলাম এবং সরকারি ওয়েবসাইটে গেলাম যে আসলে মুজিব বর্ষটা কি একটু জেনে দেখি। তখন দেখলাম যে এখানে 294টার মতো প্রায় প্রোগ্রাম বাস্তবায়ন হবে। বছরের দিন মাত্র 365, এর মধ্যে 94 হলো 200 প্রোগ্রাম হলে 294টা। তো এতগুলো প্রোগ্রাম পালন হবে শেখ মুজিবকে কেন্দ্র করে, এবং প্রায় 400 কোটি টাকা ওর জন্য বাজেট করা হয়েছে, বাজেট রাখা হয়েছে, প্রয়োজন আরো বাড়ানো হবে। এবং যেই কাজগুলো এখানে করা হবে সবই অন্যায় অশ্লীল কাজ, মূর্তি বানানো থেকে নিয়ে শুরু করে। তো ওই সময় বাংলাদেশে একজন পথিতযশা আলেম তিনি বক্তব্য দিলেন যে মুজিব বর্ষ বাঙালির জাতীয় ও রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ ঘটনা, মোদীকে এনে কলঙ্কিত করবেন না। মানে মোদীকে ইনভাইট করা হয়েছিল, আপনি জানেন। তো মোদী আসলে মুজিব বর্ষ কলঙ্কিত হয়ে যাবে। তখন আমি একটা ফেসবুক লাইভ করি, বললাম মোদী আসলেও মুজিব বর্ষ কলঙ্কিত, মোদী না আসলেও মুজিব বর্ষ কি কলঙ্কিত। মুজিব বর্ষ, মুজিবের এবং মুজিববাদ যেটা রয়েছে, আমরা যে জুলুম নির্যাতনে নিষ্পেষিত হচ্ছে, এটা পুরোপুরি মুজিববাদের কারণে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি ফেসবুক লাইভে এসে বোল্ডলি বলি, খুব লাউডলি বলি, এবং ওনাকে খণ্ডন করি। আপনি কেন বললেন যে মোদী আশায় মুজিব বর্ষ কলঙ্কিত হবে? মুজিব বর্ষ এমনিই কলঙ্কিত। যেখানে আমরা দেওবন্দি আলেম যারা রয়েছে, আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীকে বেদাত বলি। না যাই হোক, ওটা তো ঠিক আছে। সেখানে তারপর ওই কারণে বিশেষ করি, তো যেখানে রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করাকে আমরা বেদাত বলি, সেই হিসেবে সেখানে একটা বর্ষ পালন করা হবে একটা ব্যক্তিকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একজন, যে কোনো একজন মহামানবকে নিয়ে তো এরকম মহাযজ্ঞ হয় নাই। তো এইটার বিরুদ্ধে যখন আমি বলি, লাইভ করি, তখন আমাকে প্রথমে তারা গ্রেফতার করতে আসে। আমি আমার মসজিদের পাশের মসজিদে ঘটনাক্রমে তালিমের জন্য গিয়েছিলাম, ফজরের সময় নামাজ ওখানে করেছি। আমাকে ঘেরাও করা হয় মসজিদ, কিন্তু ওই মসজিদে আমি ঘটনাক্রমে ছিলাম না। আমাকে যখন ফোন করা হয়, তো আমি দেখলাম যে আসলে পালিয়ে কি হবে, লুকিয়ে কি হবে, আমি তো অন্যায় কিছু বলি নাই। তো তারা কৌশল করে যে আমরা একটা বাচ্চাকে পাচ্ছি না, যশোর থেকে হারিয়ে গেছে, আমার মাদ্রাসার জিকর কাছা গ্রামে। তো আমার একজনের বাচ্চা পাচ্ছি না, মা বাবা আসছে, আপনি একটু আসেন, সম্ভবত আপনার মাদ্রাসা আছে বলে আমরা শুনেছি। কিন্তু আমি বুঝতে পারছি যে এটা একটা মানে আমাকে টোপ দিচ্ছে। তখন আমি সাথে সাথে লাইভে আসি যে আমি যে কিছুদিন আগে বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যের কারণেই আমাকে সম্ভবত ধরতে আসছে। কারণ এর আগে একজন কর্মকর্তা আনঅফিসিয়ালি, যাই হোক, ধরেছে আপনাকে, ধরার পরে আমাকে ধরার পরে প্রথমে আপনার নিয়ে যায় আপনার অ্যারেস্ট করেছে আপনাকে। হ্যাঁ, তখন আমি স্বেচ্ছায় আসি। স্বেচ্ছায় আসার পর আমার সাথে আমি প্রথমে আসি নাই, যেহেতু গুমের একটা সময় ছিল ওই সময়, এই জন্য আমি লাইভ করি। প্রথমে লাইভ করে মানুষ অনেকে কমেন্টে অনেক রকমের পরামর্শ দেন, কিন্তু ওখানে যেহেতু আমার ফ্যামিলি ছিল এবং আমার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এদেরকে হয়রানি করবে, আর আমি তো জানি আমার কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই, কিন্তু আমি তারপরে গুমের আশঙ্কা করেছিলাম। এই কারণে আমি বলি যে আমি এইভাবে গ্রেফতারি হইতে চাই না। পুলিশ আমাকে ফোন করে, পুলিশের 10-12 বার আমার কথাবার্তা হয় ফোনে, বলি যে আপনি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে ডাকেন, তাদের উপস্থিতিতে আপনি লিখিত দিয়ে আমাকে নিয়ে যাবেন, আমি গোপনে আসবো আর আপনি গোপনে তুলে নিয়ে যাবেন, গুম করবেন, এটা হবে না। তো যখন অনেক মানুষ জড়ো হয়ে যায়, অনেক কান্নার রোল পড়ে যায়, যখন আমাকে নিয়ে যায়, তারা বলে যে হুজুরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসবো। তো যাই হোক, ওইখান থেকে আমাকে প্রথমে নিয়ে যায় যশোর একটা পুলিশ ফাঁড়িতে রাখা হয়। আচ্ছা, আমরা একটু যদি এখানে, এরপরে ওখান থেকে ডিবি অফিস, ওখান থেকে আয়নাঘর। আয়নাঘর বলতে সেটাই বুঝাতে চাই, মানে কি আপনাকে গুম করে? গুম করে, জি জি। তারা স্বীকার করেনি প্রথমে, আমার পরিবার আপনাকে তো সবার সামনে নিয়ে গেছে, তবুও অস্বীকার করছে। কারণ মানুষ তো ওই সময় একটা ভয়ের মধ্যে ছিল, হাসিনা প্রশাসনের বিরুদ্ধে। প্রকাশ্যে নিয়ে গেলে তো সেটা গুম হয় না, মানে গুম তো আমরা তারপর না, যখন বলতেছে আমরা গ্রেফতার করি নাই, বলতেছে আমরা আনি নাই, তাহলে কি হলো? এটা স্বীকার করেনি তারা। পরে আপনাকে আর কোর্টে উঠায়নি? পরে আমাকে প্রায় আপনার 13 দিনের মতো এমন একটা জায়গায় রাখে, মানে আপনার ছোট ছোট যে আয়নাঘরগুলো আমরা দেখেছি, ওগুলো হচ্ছে তুলনামূলক বড়, ঠিক আছে। ওখানে রাখে, উপর একটা লাইট থাকতো, বিশাল বড় লাইট। তো ওরা প্রথমে যে যখন আমাকে প্রথম দিন বসায় রাখছে, মানে এটা পুলিশ হেফাজতে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, যেটা হয় ওইটাই ওখানে রাখা? না না, এটা জিজ্ঞাসাবাদের জন্য না, সাধারণত এটা হলো আপনার ওখানে বাইরের আওয়াজ ভেতরে যাবে না, ভেতরের আওয়াজ বাইরে আসবে না, এবং বাতাসও একটা বড় জেনারেটরের মাধ্যমে নিত এবং জেনারেটরের মাধ্যমে বের করতো। আর দেয়ালের বিভিন্ন আঁকিবুকিতে আমি বুঝেছি গুপ্ত কক্ষে আপনাকে গুপ্ত কক্ষে, জি জি রাখা হয়েছে, ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে আমি এটা একটু শুনতে হবে, পরে আমাকে তারা বলে যে আপনার তো আসলে কোনো কিছু সংশ্লিষ্টতা পেলাম না, আমরা আপনাকে ছাড়তে চাই। আমার সাথে আমাকে ছাত্রও গ্রেপ্তার করে। আমরা আসলে আপনাকে যেহেতু কোনো সংশ্লিষ্টতা পাইনি এতদিন রেখে, বুঝেছি আপনি আবেগের ঠেলায় বক্তব্য দিয়েছেন, তখনও আমি কাউন্টার দিয়েছি, না আমি বিবেকের তারণেই দিয়েছি বক্তব্য, আমি আবেগে দিই। তো তখন তারা আমাকে বলে যে আপনি যেহেতু আসলে আমরা বুঝতে পেরেছি আপনার কোনো সংশ্লিষ্টতা নাই, সামনে থেকে একটু কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন, অনুরোধ করেছি। আর আপনাকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে এই 13 দিন কোথায় ছিলেন, তখন আপনি বলবেন যে কোনো একটা ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি, আমাকে রিকোয়েস্ট করে। তখন আমি বলি, দেখেন আমি সংবাদ সম্মেলন করতে যাব না, কিন্তু সাংবাদিকরা যদি আমাকে জিজ্ঞেস করতে আসে, তাহলে আমি এটা বলতে পারবো না যে ব্যক্তিগত কারণে করেছি, কারণ এটা একদম মিথ্যা। আপনাদের সাথে যেমন এখানে এসে একটাও মিথ্যা কথা বলিনি,
কারণ আমাকে তারা আটকে রেখেছে, ইন্ডিয়াতে কোন কোন মাদ্রাসায় পড়েছে খোঁজ নিয়েছে, বাংলাদেশে কোন কোন মাদ্রাসায় পড়েছে খোঁজ নিয়েছে, আমার তথ্য মিল আছে কিনা এটা সে ওই সময় ইন্ডিয়া থেকে ভেরিফাই করে যখন ঠিক পাইছে। তো যখন আমি ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছি, কথা বলতে রাজি হই নাই, তখন আমি বলতেছি মাপ চাচ্ছে যে আসলে আমাদের করার কিছু নাই, আপনি যে এখন আমরাই মামলা খেয়ে যাবো যদি আপনাকে আমরা একটা মামলা না দিই, তো একটা মামলা দেবো, আপনি ইনশাল্লাহ জামিন হয়ে যেতে পারবেন। আচ্ছা, সেই গেল আপনাকে গুম অথবা আপনাকে তৎকালীন সময়ে আপনার উপর নির্যাতন, আইনি নির্যাতন, পুলিশ নির্যাতন করেছে, জি জি। সেই গেল। আমরা সরাসরি এখনকার একটু সময় চলে তো আসি। ওই সময়কার যে জেলে থাকা যে লম্বা একটা সময়, লম্বা একটা ট্রমা গেছে, ওই সময় তো সবই ভিকটিম, আমিও যেমন ভিকটিম, অন্যরাও ভিকটিম। তো আমি দেখতাম যে আসলে এই ভিকটিমদের পাশে কেউ দাঁড়াতে চায় না। তো আমি হাসিনার আমলেই কিন্তু আমি জামিন পাই, জামিন পেয়ে ওই সময় থেকেই আমি আইনি সহায়তা দিই ভিকটিমদেরকে। ওই সময় থেকে আমি লাইভ করে জেলে গেছি, দেখে যে লাইভ থামাই দিয়েছে তা না, আমার প্রতিবাদ বাইরে এসেও চলেছে আলহামদুলিল্লাহ। ওকে, এরপর আপনি সরাসরি, আপনি তো জন্ম আপনার বিক্রমপুরে, মানে জন্ম আমার বিক্রমপুরে। জি, আপনি এখন থাকছেন যশোরে। গাজীপুরের কানেকশনটা কিভাবে আপনার? আমি থাকছি যশোরে, যশোরে আমার বড় বোনের বাসা। আমি জেনারেল লাইনের পড়ার মাঝপথে চলে যাই আমার দুলাভাইয়ের কাছে। দুলাভাই যশোর দরটার মাদ্রাসা মুহাদ্দিস, তো ওনার ওই মাদ্রাসায় চলে যায়, ওখানে পড়াশোনা শুরু হয় আমার। পরবর্তীতে বাকরা মাদ্রাসা, যেটা ওখানে আমি সামান্য দু একদিন 2-4 দিন ক্লাস করেছি। আমি যখন ফারেক হয়ে আসি, ওইখানেই আবার আমাকে ওনারা শিক্ষক হিসাবে নেয়। সেই সুবাদে আমার ছাত্র জীবনের বড় একটা অংশ, আবার শিক্ষকতা জীবনের বড় একটা অংশ যশোরে কাটে। তো এই মানে ওই যে যশোরের প্রতি একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা হয়ে গেছে আমার আর কি। আমি অন্য কোথাও আসলে কমফোর্টও ফিল করি না, ভালো লাগে না। জি, ঠিক আছে, যশোরে থাকি। আর গাজীপুরে আসলাম কিভাবে, আমার একটা প্রোগ্রাম ছিল মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহর সাথে, আমরা কিশোরগঞ্জের মাহফিলে আমি যাই। মাহফিলে যাওয়ার পর ওইখান থেকে আবার ওই ময়মনসিংহের ভাইরা যারা ওখানে মাহফিলের শ্রোতা হিসেবে আসছে, বললো যে হুজুর আপনাকে আগামীকাল প্রোগ্রাম আছে। আমি বললাম না, বলো আমরা একটু হিজামা করব, আর আপনি যদি চান যে একটা ছোটখাটো সেমিনার টাইপের মসজিদে করবেন তাহলে চলেন। তো আমি ওদের সাথে চলে যাই ময়মনসিংহ। তো মাগরিব প্রোগ্রাম হওয়ার কথা, তো এর মধ্যেই আসরের একটু আগে আমি ফেসবুকে ঢুকে দেখি প্রচুর একটা ওই যে মাওলানা আনিসুর রহমান সাহেবের কমেন্টে আমাকে সবাই মেনশন করতেছে। তখন আমি মাওলানা আনিসকে চিনি না। তখন ওনার আইডিতে আমি ঢুকলাম, দেখলাম যে ওনার কভার ফটো হেফাজতের যুগ্ম মহাসচিব, হেফাজতের একজন যুগ্ম মহাসচিব মুফতি হারুনিজার সাহেব, ওনার সাথে তার কভার ফটো। তাহলে উনি তো পরিচিত, হারুনিজার সাহেবকে আপনি চেনেন, হেফাজতের যুগ্ম মহাসচিব, তো তার সাথে সাথে তার কভার ফটো রয়েছে, এই লোক মোটামুটি বিশ্বস্তই হবে, এটা আমার একটা প্রাথমিক ধারণা ছিল। তো ওনার ওইখানে নাম্বার দেওয়া ছিল, যেহেতু অন্তত অনেকগুলো কমেন্টে সব আমাকে মেনশন করছে, বিক্রমপুরী একটা পদক্ষেপ নেন, বিক্রমী ভাই আপনি তো মাজলুমের পাশে দাঁড়ান, তো এখানেও আপনি একটু যান। তো কিন্তু ওখানে কিন্তু আমাকে ডাকে নাই কেউ, কোথায়? মানে গাজীপুর আমাকে ডাকে নাই। আর আমার গাজীপুর দুইটা ঘটনা ঘটেছে। মেয়েটার কথা বলতেছি, মেয়েটার কথা বলতেছি, ধর্ষিতা মেয়েটার কথা। তো যেহেতু আমাকে ডাকে নাই, আমার ওই যে মূলনীতি যে আমাকে কেউ না ডাকলে আমি সেখানে যাই না। তো এখন আবার ওই আমার ফলোয়াররাও সবাই গড়ে মেনশন দিয়ে যাচ্ছে আমাকে এই ধরনের পোস্টগুলোতে। তখন আমি দেখলাম, খুঁজতে চেষ্টা করলাম যে আসলে এইটাকে ফেসবুকে মূল ছড়াইছে কে, পোস্ট তো অনেকেই করতেছে। তখন দেখলাম মূল ছড়াইছে এখানে মাওলানা আনিসুর রহমান সাহেব। তো ওখানে আবার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, কল। তখন আমি নিজে ওনাকে কল করলাম, বললাম যে ভাই ঘটনাটা কি। তখন উনি বললেন যে একটা মুসলিম মেয়ে, 13 বছর বয়স, ইসকনের এক সদস্য, তার নাম হলো জয় কুমার রায়, এটা হলো আপনার তার টিকটক অ্যাকাউন্টে, এবং পুলিশের এজারে যেটা আছে সেটা হলো জয় কুমার দাস সম্ভবত, একটু পরিবর্তন আছে। তো এই ছেলেটা, ওই মেয়েটা এবং ছেলেটা পাশাপাশি বাসায় ভাড়া থাকে, মানে মেয়ের পরিবার এবং ছেলের দুলাভাইয়ের পরিবার, মেয়ের ভাই, মেয়ের মা বাবা, আর হলো মেয়ের ছেলের হইলো আপনার মামা, আর হইলো মামি। লোকনাথ হইলো জয়ের কি মামা, আর এই লোকনাথের ভাইরা হইলো আপনার সঞ্জিতের চরিত্রটা সামনে আসবে আর কি। তো এগুলো আমাকে উনি জানালেন ডিটেলস। তখন আমি বললাম যে আপনি কি তথ্য ভেরিফাই করছেন কিনা, ঘটনা সত্য কিনা, আমার যেই সকল জিজ্ঞাসাগুলো আমি হ্যাঁ, আমরা একদম টু দ্য পয়েন্টে যদি একটু আসি, এগুলো শুনেছি অলরেডি, মেয়ের বিষয়গুলো মানুষ জানে। আপনি বলেছিলেন মেয়েকে 3 দিন মানে ধর্ষণ করেছে, পালাক্রমে ধর্ষণ করেছে 3 দিন অনবরত, এবং আমাদের ধারণা গণধর্ষণ হয়েছে। আপনার ধারণা গণধর্ষণ হয়েছে? মানে মেয়ে তো বলছে যে আমাকে 2বার জয় ধর্ষণ করেছে, এটা আমার সেন্স ছিল। হ্যাঁ, সেন্স ছিল। কিন্তু আমরা যতটুকু শুনেছি পুলিশের মারফত বা পুলিশ যে ইয়ে করেছে যে এই মেয়ের ছেলের সাথে সম্পর্ক, জি জি, এটাই আসতেছে, প্রেমের সম্পর্ক, প্রথমে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই গেছে। জি জি, আপনি এটাকে কেন ধর্মীয় একটা আচ্ছা তাহলে প্রথমে মাওলানা আনিস আমাকে ওইটা জানাইছে। এরপরে যখন আমি আসতেছি তখন পুলিশের এই বক্তব্যটা যেটা আপনি শুনাইলেন, এইটাও মাওলানা আনিস আমাকে বলছে যে ভাই আমি তো এটা মনে করলাম, এখন তো আবার শুনতেছি এই মেয়ের সাথে ওই ছেলের কি ছিল,
মেয়ে স্বইচ্ছাতেই গেছে। স্বেচ্ছাতেই ছিল বা এর প্রেমের আগেও দুইবার গেছে। আগে আগে 2বার গেছে, এটা মাওলানা আনিস আমাকে বলে নাই বা আচ্ছা, পুলিশও হ্যাঁ। বলে নাই। বলেছে যে মেয়ের সাথে হয়তো একটা রিলেশন ছিল। আগে তো ভাবছিলাম যে টোটালি জোর করে। কিন্তু আপনি যেটা বলেছিলেন যে আমি- জোর আমি করে বিশ্বাস করি। ঘর থেকে তুলে নিয়ে গেছে, না এটা আমি কখনোই বলিনি, কোথাও বলিনি। জোর করে নিয়ে গেছে। আমি এটা আমার কথা আমাকে বলতে দেন। আপনি এটা ডকুমেন্ট দেখান যে এইভাবে বলেছি আমি। আচ্ছা, ঠিক আছে? তো মাওলানা যখন আমি একদম গাজীপুরের কাছাকাছি চলে আসছি, তখন আপনি যেই তথ্যটা দিলেন এইটার, তখন আমি বললাম কোনটা ভেরিফাইড? আগে যেটা বলেছেন ওইটা, নাকি এখন যেটা বলতেছেন এইটা? তখন উনি বলতেছে যে আগে তো তারা এরকম বলেছিল, এখন আবার আরেক সূত্রে যেহেতু এটা পাইলাম, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বলি, ঠিক আছে, সরাসরি মেয়ের সাথে এসে কথা বলবো, মেয়ের মা বাবার সাথে এসে কথা বলবো, যেটা সত্য জানবো, আমরা সেইভাবে লিগেল ওয়েতে আগাবো। আর যদি এমন হয় যে তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল, ধরে নিলাম প্রেমের সম্পর্ক ছিল, তবুও তো 13 বছর বয়সের একটা মেয়েকে 3 দিন তার মা বাবাকে না জানিয়ে এভাবে নিয়ে রাখা করলে এটা ছেলের তো বয়স কত? আইনত তো ধর্ষণই হয়। ছেলের বয়স কত? ছেলের বয়স আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল এলাকাবাসী তাদের থেকে যেটা জানি 26-27 হবে, কিন্তু পুলিশ এজারে লিখেছে 20 বছর। এটাও আমি আসতেছি, পুলিশ এজারে লিখেছে 20 বছর। তো পরবর্তীতে আমি ওই ছেলের ব্যাপারে অনলাইনে আমাকে যারা সহায়তা করে, মোটামুটি অনেকে যোগাযোগ করে যে তার কোনো আইডি, তার কোনো নাম্বার আছে কিনা, আমরা তার ব্যাপারে আরেকটু ভেরিফাই করি এই ছেলেটা কে কি। তখন এইগুলো মোটামুটি টিকটক আইডিটা তার বের হয়ে যায় ছেলের। না, আমার প্রশ্ন হলো এটা বলি, একটা স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এখানে একটা ধর্মীয় বিষয়টাকে জি আপনি জি কেন আমি সামনে আনলেন? কেন আনলাম এখানে বলতেছি। এখানে আমি প্রথম থানায় পৌঁছাই, একটু আপনার পুরোটা শুনতে হবে, তাইলে এখানে পাবেন। আমি যখন থানায় পৌঁছাই তখন পুলিশকে আমি জিজ্ঞেস করি যে আসলে ঘটনা কি ছিল। তখন প্রাথমিকভাবে কিন্তু পুলিশও বলেনি যে প্রেমের সম্পর্ক ছিল। মানে আব্দুল মান্নান, ওসি আব্দুল মান্নানকে আমি জিজ্ঞেস করেছি, তখন বললো যে এখানে তো আসলে মেয়েটা ছোট মানুষ, ও প্রেমের কি বুঝ, আর প্রেম করলো তো এই প্রেম গ্রহণযোগ্য না। ঠিক আছে, ওসি নিজেই বলো, এই জন্য এটা আমাদের কনসার্ন না। প্রশাসন বলতেছে যে যদি প্রেমের সম্পর্ক হয়েও থাকে, 13 বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না। 13 বছর প্রেম করতে পারে না? অবশ্যই তো করতে পারে। প্রেম মানে তাদের প্রেম মনের মধ্যে প্রেম তো আসে। না 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 ওইটা না। এখন কথা হলো পুলিশ মেয়েটা যেটা বলেছে আমি ভুল- সেটা ভুল বলি। করে গেল কি না, না না মানে মেয়েটা প্রেমের পরবর্তী যে প্রণয়, মানে যেটাকে কি বলবো, মানে সহবাস, এটা তো গ্রহণযোগ্য না। এটা করেছে কতটুকু আপনি সঠিক, মানে হ্যাঁ? আপনি কতটুকু শিওর? এটা তো পুলিশ নিজে বলেছে, যে দর্শক নিজে স্বীকার করেছে, ওসি আব্দুল মান্নান। দেখেন, আমি কিন্তু মেয়ের সাথে বা মেয়ের পরিবারের সাথে কথা বলিনি। প্রথমে যেই ওসি আব্দুল মান্নানের সাথে কথা বলেছি, সে বললো যে দর্শককে গ্রেফতার করেছি এবং সে তার অপরাধ স্বীকারও করেছে। এটা ওসি আব্দুল মান্নানের বক্তব্য। ওই যে ওখানে যে বসে আছে উনিও ছিলেন, আরো অন্তত 50 জন মানুষ ছিলেন গাজীপুরের স্থানীয়, এবং আমি যে ফেসবুকে এটাকে পোস্ট দিয়েছি সে কারণে অনেকে গিয়েছেন। তো ওসি আব্দুল মান্নান সাহেব নিজে বলেছেন যে ও এখানে এসে কি করছে, স্বীকার করছে। তখন আমি বললাম, স্বীকার যেহেতু করেছে, আপনি কি 164 করাইছেন ওর? আমি প্রশ্ন করলাম, যেহেতু স্বীকার করছে। তখন বললেন যে না, 164 করাইনি, মেয়েটার ফরেন্সিক বাকি আছে, ফরেন্সিকটা আসুক, রিপোর্ট আসুক, তারপরে আমরা ধীরে সুস্থে তাকে রিমান্ড আবেদন করব। রিমান্ড মঞ্জুর হইলে তারপরে সে আরো কি তথ্য বের হয়ে আসে, তারপরে আমরা 164 দিকে যাব। আমি কিন্তু সাথে সাথে এটা বলেছি যে আপনি যেহেতু বললেন যে স্বীকার করেছে, তাহলে সাধারণত একটা জিনিস স্বীকার করলে পুলিশ কিন্তু 164 করায়, তো আপনি সেটা করাইছেন কিনা। তো সেই উত্তর দিল। দেওয়ার পর তখন আমি বললাম এজারটা দেন। তো এজারে কিছু অসঙ্গতি আমি ওই সময় পাইলাম, যেমন ওই ছেলের বয়সও 20, ছেলের মামার বয়সও 20, তো মামা ভাইগনা বয়স উভয়ের বয়স 20 হয় কিভাবে? ঠিক আছে, আচ্ছা, এখন বুঝতে পেরেছি। আমি বলি, আমি একটু এরপরে আমার সন্দেহ আছে ওখানে যে এজার লিখেছে। এখানে আপনি একটু যদি বলি এই জায়গাটাতে শেষ করে, কারণ আমি ওনার কথা একটু শুনতে চাই এই পর্বে। এই মেয়েটির ঘটনা নিয়ে আপনার কথা শুনবো আমি, এখনই আসছি আপনার কাছে। তো আপনার কাছে প্রশ্ন হলো যে এখানে ধর্মীয় সম্পৃক্ততা আর বিশেষ করে পুলিশের গাফিলতির সম্পৃক্ততা আপনি কেন এটা মনে করেন? কারণ পুলিশের উদ্দেশ্যটা এখানে কি? পুলিশ প্রথমেই আমি আপনাকে বলি, ফেসদাপি বলে কিন্তু এই বিষয়ে একটা লাইভ হয়েছিল। সেদিন আপনি অনেকটাই পুলিশকে টার্গেটই করেছেন যে পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই হিন্দু লোককে, হিন্দু ছেলেটাকে সাপোর্ট দিচ্ছে। আপনি আমাকে বলতে দেন সাইবুল ভাই, আমি বলি ফেসদাপি বলে যে এর আগে লাইভটা করলাম, মেয়ের বাবা অভিযোগের তীর ছুঁড়েছিল পুলিশের দিকে। আমি কিন্তু পুলিশকে ওই সময় বাঁচালাম। আমি আপনাকে বললাম যে ভাই, পুলিশের কিছু ত্রুটি হয়েছে, এটা ইন্টেনশনালি না। পুলিশ বলেছে মামলা করেনি। মেয়ের বাবা কখনোই এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেনি। আমাকে একটু বলতে দেন। ওই দিন মেয়ের বাবা অভিযোগ করলো আমার উপস্থিতিতে ফেসদাপি বলে আপনার সামনে। তারা দূরে ছিল যদি ভার্চুয়ালি, তো আমরা উপস্থিত ছিলাম। মেয়ের বাবা যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে, তখন আমি একটা কথা বলেছিলাম, দেখেন আপনি বোঝেন না অনেক কিছু। পুলিশ আন্তরিকতার সাথেই দেখেছে, পুলিশ যে আসামি গ্রেফতার করেছে, এটা তো আমাদের অনেক বড় অর্জন। এরপরে কিছু মিস্টেক হয়েছে, বয়সের মিস্টেক, বা ওই যে কি বলে আপনার ওই যে মহিলার নাম, যে লোকনাথের স্ত্রী, যেহেতু ওই বাসায় রেখে ধর্ষিতা হয়েছে, তো লোকনাথের স্ত্রীর নাম যেহেতু পুলিশ যুক্ত করেনি, এখানে পুলিশের ত্রুটি হয়েছে। তবে আমি
ওসি আব্দুল মান্নানকে জিজ্ঞাসা করেছি এই ত্রুটিগুলো হইলো কিভাবে, তো তিনি বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত। আমরা 24 ঘন্টার মধ্যে ওকে থানায় হ্যান্ড ওভারের একটা প্যারা ছিল আমাদের, তাড়াহুড়া করতে গিয়ে কিছু মিসিং হয়েছে। তো এগুলো আমরা তদন্তে যুক্ত করে দেবো। আমি আপনার ওই রেকর্ড থাকলে আপনি বের করে দেখেন এখনই। তো আমি কিন্তু পুলিশের দিকে আঙ্গুল তুলে নিয়ে বরং পুলিশের সহযোগিতা করেছি, এবং থানার পাশে বের হয়ে এসেই আমি কিন্তু ওসি আব্দুল মান্নানের পক্ষে এটা লাইভ করেছি। না, আপনি তো পুলিশকে সময় দেন, আপনি সবসময় আপনাকে ইন্টেনশন না, ছিল না, না। যে জনগণকে ডাকাডাকি না, না, করে না, না। কিভাবে এটাকে জি না, জি না। আরেকটু জি জনগণ না, সম্পৃক্ত করা যায়, সাইফুল ভাই, এই ধরনের একটা আমি intention 2টা লাইভ আপনার কাছে করেছি। অনেক না, 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 ভালো সরি, করেছে। আপনি সঠিক বলছেন না। আপনি মানে এটা আমাকে বলতে দেন। ইস্যু তৈরি করার জন্য না, না, আপনি আমাকে বলতে দেন। এখানে প্রথমে হইলো আমি ওই থানা থেকে বেরোয় মোট 2টা লাইভ করেছি। একটা হলো থানার বাইরেই লাইভ করেছি, সেটা আমার পেজে আছে। সেখানে আমি স্পষ্ট বলেছি যে এখানে পুলিশের প্রতি আমি সন্তুষ্ট, এখনো পর্যন্ত আমরা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট, এই কথাটা লাইভে আছে। কালিয়াকৈর থানা থেকে বের হয়েই আমি এই লাইভটা করেছি। ওই সময় আমি কিছু ক্ষোভ প্রকাশ করেছি মুসলিম নেতৃবৃন্দের প্রতি, যে আপনারা যখন সেটাই ফেক ক্ষোভ প্রকাশ করেছি, মানে বিষয়টা নিয়ে কেন কথা বলছেন না, কেন কথা বলছেন না, কেন হ্যাঁ, যারা এখন এটা কেন এই যে ক্ষোভটা প্রকাশ করেছি কেন, এটাকে আমি কি আসলে ধর্মীয় রূপ দিতে চেয়েছি, নাকি আসলে বিষয়টা ধর্মীয় আগ্রাসন হিসাবেই জয় এগিয়েছে, এটার প্রমাণ দিচ্ছি আমি। জয়ের টিকটক যে আইডিটা আছে, সেই আইডিতে আপনার সে একটা পোস্ট করেছে যে মুসলিম হিজাবি মেয়েদেরকে মধু 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 রসমালাই রসমালাই। সে একজন হিন্দু কমিউনিটির ছেলে, সে হিন্দু মেয়েদেরকে ছবি কিন্তু সে পোস্ট করে না। আমি অনেক দেখছি যে কোনো পোস্টে হিন্দু মেয়ে আছে কিনা, তার তো শত শত পোস্ট, হাজার হাজার পোস্ট, অত পোস্ট আমি ঘাটি নাই। আমি যে কটা ঘেটেছি কোনো পোস্টে পাইলাম না যে কোনো হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে। হিজাবি মেয়েদেরকে রসমালাইটা আপনার কাছে আছে? জি জি, এই ভিডিও আমার এই মোবাইলে আছে, আমাকে একটু আমার এই মোবাইলে আছে, এখন দেখাচ্ছি। আপনার কাছ থেকে ফাঁকে একটু শুনতে চাই এই পার্টিকুলার এই না, বিষয়ে। এটা এই পয়েন্ট 3টা পয়েন্ট বলে নেই, তারপর ওর কাছে যান। এরপর আমি ভিডিওগুলো 3টাই ভিডিও দেখাবো। এটা 1। 2 নম্বর হইলো সে কিভাবে মুসলিম মেয়েদের ধর্ষণ করবে। মানে একটা মুসলিম মেয়ে, তার হইলো মানে মেয়েটাকে দেখতে মনে হচ্ছে মুসলিম, যে কি দেওয়া আছে, মাস্ক পরানো আছে, বা ওই যে কোনো কাপড় দিয়ে বাঁধা আছে, তার মুখটা হাত বাঁধা একটা মুসলিম মেয়ে। তো সে তার কাপড় চোপড় খুলে মেয়েটাকে ধর্ষণে দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিডিওটা সে তার টিকটক আইডিতে পোস্ট করছে। তার মানে কি, সে নিজেও ধর্ষণ করতে চায় এবং অন্যদেরকেও ধর্ষণে উৎসাহিত করতে চায়। তৃতীয় যে বিষয়টা, সে নিয়মিত ভারতে যাতায়াত করে এবং ভারতের বিভিন্ন মন্দিরে সে যখন কি করে, ওই যে আপনার পূজা করে, সেগুলো জয় শ্রীরাম টাইপের যে স্লোগানগুলো আছে এগুলো দিচ্ছে। সে হিন্দিতে বিভিন্ন কথাবার্তা বলতেছে। এরপরে আপনার আরেকটা বিষয় হলো, সে একজন মুজিববাদী। তার পুরো ঈদের আওয়ামী লীগ আবার আসবে এই টাইপের পোস্ট আছে তার টিকটক আইডিতে। তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেবো ইনশাল্লাহ। তো এই যে তখন আমরা ডাউনলোড করে রাখছি এবং আইডিটা আমি পাবলিক করে দিয়েছি, লিংক বলেছি যে আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখেন যে কোনো সময়। মানে আপনি যেদিন গেছেন, এই মেয়েটা যেদিন অপহরণ হলো, নিরুদ্দেশ হলো বাসা থেকে, সেদিনই কি আপনি গেছেন, নাকি আপনি আরো পরে গিয়ে এই সব? এটা তো 2 মাস আগের ঘটনা। এই মেয়েটা আপনার প্রথমে যখন ধর্ষিতা হয়, মেয়েটা যখন কি বাড়িতে ফিরে আসে, এরপরে 2 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, মেয়েরা ভয়ে কুড়িগ্রাম চলে গেছে। মানে তাদেরকে, মেয়ের মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, মেয়ের বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো এই সকল, এবং মেয়েটা যখন 3 দিন পর ফিরে আসে, আপনার মেয়ের মা বাবার কথা হইলো যে তাদের সাথে ভালো মতো কথা বলতেছিল না, অ্যাবনর্মাল টাইপের ছিল, এবং সে খুব চিৎকার চেঁচামেচি করতো। আর টিনের ঘর, যেহেতু টিনের ঘর, আর লোকনাথরা তো ওখান থেকে আগে থেকে সরে গেছে। তখন বাড়িওয়ালা প্রেশার দিয়েছে তাদেরকে, তোমার মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা আইসো না, কারণ এইভাবে যদি মেয়েটা হারায় গেছে 3 দিন আগে। আমরা যতটুকু জানি, ওই মেয়েটা এর আগেও 2 বার এই ছেলের সাথে, এটা শতবার মিথ্যা, আমি বলি শুনেন। এবং তারা প্রতিবেশী, খুবই ভালো সম্পর্ক ছিল, একে অপরের ঘরের মধ্যে আসা যাওয়া করতো। এটা ঠিক, একে অপরের ঘরে তারা চেনা জানা ছিল ভালো, এভাবে একটা যাতায়াত ছিল তাদের পারস্পরিক পরিচয় ছিল। এবং এটা কিভাবে, মেয়ের পরিবার ওখানে 1 বছরের বেশি সময় ভাড়া থাকে, আর ছেলের পরিবার ওখানে 2.5 থেকে 3 মাস ভাড়া থাকে। ছেলের পরিবার বলতে ছেলে মামার পরিবার, ঠিক আছে? এখানে একটু শোনেন তো, এই যে 2 পরিবার যে থাকে, তো জয় তার সাথে এর মধ্যেই সম্পর্ক গড়ে তোলে। আমি কিন্তু একবারও কোথাও বলি নাই যে প্রেমের সম্পর্ক মোটেই ছিল না। আমি বারবার বলেছি 13 বছরের মেয়ে একদমই যে কিছু বোঝে না তা না।
হইতে পারে প্রেমের সম্পর্ক, বা হইতে পারে আন্তরিকতা, হইতে পারে ভাই বোনের একটা সম্পর্ক, হইতে পারে প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক, বহু কিছু হইতে পারে, এটা অন্তরের ব্যাপার। কিন্তু আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করেছি প্রথম থানায় গিয়ে পুলিশের অনুমতি নিয়ে, পুলিশকে বললাম যে ভাই আমি একটু মেয়ের সাথে কথা বলছি, যেহেতু আমি আইনি সহায়তা দিতে এসেছি, ঘটনার বাস্তবতা কতটুকু আমি তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। তখন উনি বলে আমার কয়েকজন অফিসার, মানে তার মহিলা পুলিশ এবং ওই পুরুষ পুলিশ দিল যে তাদের উপস্থিতিতে আমাকে কথা বলতে হবে। আমি বলছি সো ফাইন, সমস্যা নেই। আমি যখন ওই যে যেটা নারী শিশু যেখানে ওই যে একটা আলাদা রুম আছে ওখানে যেটা রাখা হয়, ওখানে গেলাম। তো মেয়েটাকে ডাকতেছে, প্রথম ওঠে না। তো মহিলা পুলিশ এবং তার মা, যখন মেয়েটা জাগলো, উঠতে পারতেছে না কষ্টে, মহিলা পুলিশ এবং তার মা দুইজন ধরে চেয়ারে বসাই দিছে, মানে 2 মাস পরে এই অবস্থা। 2 মাস পরে? হ্যাঁ হ্যাঁ। জি। এখন আমি আপনার কাছে এই যে যেতে সে ভারতে যাতায়াত করে, তারপরে আপনার তার জয় শ্রীরামের যে বিষয়গুলো আছে, তারপরে আবার এই যে মুজিবের যেই বন্দনা সে করছে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসুক সেটা চায়। এরপরে আপনার তার যে আপনার জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেয়েদেরকে ধর্ষণ করতে চাওয়া, এরপরে আপনার মেয়েদেরকে রসমালাই বলা এবং এগুলো প্রচার করা, এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের সাথে তার যে একটা সম্পর্ক, এগুলো সবকিছু মিলিয়ে এবং যেভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে গেল, একটা সাধারণ হিন্দু হইলে এভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে যাওয়ার কথা না, যেভাবে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে গেল, তো এই সব কিছু মিলে প্রথম কিন্তু এখানে দর্শক হিসেবেই আমরা দেখেছি। কিন্তু পরে দেখেছেন আপনি এটা আসলেই ভারতীয়, তার সাথে পুরো ভারতের এজেন্ডা পূরণের জন্য তার সাথে এই ধরনের একটা ঘটনা। জি, আপনি কিভাবে দেখেন? জি, অনেক লম্বা হয়ে গেছে। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আজকে ফেস দ্য পিপলে আমাদের গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাকে 13 বছরের একটি কিশোরী হিন্দু জয়কুমার কর্তৃক ধর্ষিত হওয়ার পরে, এবং এর মধ্যেই টঙ্গীর একজন খতিব গুম এবং গুম পরবর্তী একরকম বক্তব্য, এখন আবার নতুন আরেক রকমের বক্তব্য মিডিয়ায় আসবার পরে এই জনপ্রিয় মাধ্যম ফেস দ্য পিপলে আমাদেরকে ডাকবার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা গাজীপুরে বাড়ি, বাকি আমাদের পূর্বপুরুষগণ 400 বছরের ইতিহাস আছে যারা ভাওয়ালের গাজীপুরের। আমাদের লেখাপড়া মিরপুরে আরজাবাদ মাদ্রাসায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত 14 বছর এখানে লেখাপড়া করেছি। আমি 23 নম্বর নিবন্ধিত দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর মহানগরের সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আর এদেশের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি, যার এই পরিচয়ের সাথে আমাদের ওইখানকার মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিগত ফেসিস্ট 16 বছরের আমলে 17 বছরের আমলে জুলুমের শিকার হওয়া সবই হয়েছে। 2022 সালের 7ই জানুয়ারি আমি নিজেও একটি মাহফিল থেকে ফেরার পথে ঢাকা ময়মনসিংহ রোডের ভবানীপুর থেকে গুম হয়েছিলাম। 9 দিন গুম থাকার পরে আমাকে আদালতে ওঠানো হলো এবং পল্টন থানার একটি সাবেক মামলায়, যেটাতে মামুনুল হক সাহেব প্রধান আসামি, সেটাতে গ্রেফতার দেখিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে 4 মাসের অধিক ফাঁসির কন্ডেম সেলে 24 ঘন্টার লকআপে রেখে দিয়ে আমাদের জীবন বিপন্ন করবার চেষ্টা করা হয়েছে। এই পরিচয়ের সাথে যেটা বলবো, গাজীপুরে হেফাজতের মামলায় একমাত্র গুম বা জেল খাটা আলেম আমি। তো সেক্ষেত্রে গাজীপুরের যে কোনো ধর্মীয় এবং রাষ্ট্রীয় ইস্যুতে আমাদের ইনভলভমেন্ট আছে, এবং বিগত ফেসিস্ট আমলের যেভাবে আমরা রোষানলের শিকার হয়েছি, 5 তারিখ পরবর্তীতে প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে আমরা রাষ্ট্রের সকল অনুষঙ্গকে আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি এবং আমাদের জায়গা থেকে পরামর্শ দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি, এবং আমরাও যেভাবে ওনাদের কাছে অবাধে যাতায়াত করি, ওনারাও তাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন। এই অবস্থা বিদ্যমান। সেক্ষেত্রে গত এই রবিবারের আগের রবিবার দুপুর 11:15টার দিকে আমাদের গাজীপুর জেলা হেফাজতের আমির এবং জমিয়ত উলামা ইসলাম গাজীপুর জেলারও আমির হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব, একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, একজন শাইখুল হাদিস, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার, তিনি ফোন করলেন যে আমরা হেফাজতের সেক্রেটারি সাহেব সহ এই দর্শিতা মেয়েটিকে দেখতে যাব। সে যেহেতু গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি, সেখানে আপনিও আমাদের সাথে যুক্ত হন। তো হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব 15 মিনিটের। তা আমি বললাম ঠিক আছে, কাছে এসে ফোন দিলেন। উনি ফোন দিলেন, গেলাম, যেয়ে দেখলাম কালিয়াকৈর উপজেলা হেফাজতের যে সভাপতি মুফতি ইমদাদুল্লাহ ভাই, মাওলানা মুফতি আব্দুল আজিজ ভাই এবং গাজীপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান ভাই,
প্রচার সম্পাদক মুখলেসুর রহমান এবং আমাদের জেলার সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেব আছেন। আমরা ওই মেয়েটি গাইনি বিভাগের যে রুমে 6ষ্ঠ তলায় ভর্তি, সেখানে 2 জন নারী কনস্টেবল আছেন দাঁড়িয়ে এবং অন্যান্য মহিলারাও তাদের এখানে আছে। যাতায়াতটা খুব স্বাভাবিক ছিল না, যেহেতু এক তো মহিলা ওয়ার্ড, আবার হলো এখানে একজন মামলা চলমান তদন্তাধীন এরকম এক ভিকটিম এখানে আছে, সে কারণে ওই মহিলা পুলিশ বাধা দিলেন। আমি সেখান থেকে এএসপির মাধ্যমে এসপি সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, 2বার ফোন দিয়েছি, ফোন ধরেননি। তারপর জেলা পুলিশের যিনি ডিএসবি প্রধান আবুল বাশার সাহেব, তাকে ফোন করলাম। তিনি আমাকে বললেন যে তদন্তাধীন বিষয়ে এখন আমি অনুমতি দিতে পারি না, এটা আমার ইখতিয়ার বহির্ভূত, ভাই আপনাকে হেল্প করতে পারলাম না। ভাবলাম যে এই অবস্থায় আমরা 2 জন নারী কনস্টেবলের সাথে আর কি কথা বলবো। মেয়ের বাবার থেকে ঘটনা শুনলাম, ঘটনার পরম্পরা শুনলাম এবং ওকে বললাম এখন আপনি কী ধরনের প্রবলেম ফেস করছেন। তিনি বললেন যে আমাদের যে ফরেন্সিক আলামত নেওয়া হয়েছে, এটা রিপোর্ট এসে যাবার কথা আজকে পর্যন্ত, এটা আসে নাই। আমরা যখন রিপোর্ট চেয়েছি বলল এটা পুলিশকে দিবে, আমাদের দিবে না, অতএব আমাদের রিপোর্টটা জানা দরকার, এটা আমাদের এখনকার বর্তমান সমস্যা। আমি এবং আমাদের জেলার সভাপতি সেক্রেটারি ওনার হাত ধরে, ওনার মেয়ের চাচাও সাথে ছিলেন, এই মেডিকেল কলেজ পরিচালনার যে অফিস 3 তলায়, এই অফিস যে ব্লক, এই ব্লকে গেলাম এবং এটা ডেপুটি ডিরেক্টর উপপরিচালক ডাক্তার আব্দুল সালাম সাহেব, ওনার রুমে প্রবেশ করলাম। উনি আমাদের পূর্ব পরিচিত, ওনার বাড়িও গাজীপুরের চৌরাস্তায় বাসনে, এবং পরিচালক যিনি তিনিও পরিচিত। ওনার সাথে যাওয়ার আগে উপপরিচালকের রুমে ঢুকে আমরা বেশ কিছু আলেম ওলামা ঢুকলাম। উনি চায়ের অফার করলেন, বললাম যে এই সময়ে চা আপনার জন্য বেশি হয়ে যাবে, দরকার নাই, কিছু কথা বলতে এসেছি। আমরা বললাম 13 বছরের একটি মেয়ে ধর্ষিত হয়েছে এবং হিন্দু ছেলে কর্তৃক ধর্ষিত হয়েছে, একটা আলোচিত ইস্যু সারা দেশে, এটা নিয়ে একটা ধর্মীয় একটা আবেগের জায়গা এবং উন্মাদনার জায়গাও বিরাজমান। সেক্ষেত্রে এই যে রিপোর্টটি, এই রিপোর্টটি আপনারা দিতে চাচ্ছেন না কেন? উনি বললেন যে অফিসিয়ালি এটা পুলিশ যেহেতু আমাদের কাছে নিয়ে এসেছে এবং এটা আমাদের পুলিশকে হ্যান্ড ওভার করার কথা। আমরা পরিষ্কার ওনাকে বললাম যে আপনি যদি এই রিপোর্ট আমাদেরকে লিখিতভাবে দিতে নাও পারেন, রিপোর্টে কী আছে এটা শোনাতে হবে, নতুবা আমরা সামনে বাইরে যেই মিডিয়ার কাছে বলবো যে এটা কারো চাপে অথবা এখানে আপনার হাইড করা হচ্ছে অথবা কোনো কিছু সংযুক্ত করা হচ্ছে। তিনি আমাদের সামনেই ফোন দিলেন গাইনি বিভাগের প্রধান, যিনি অধ্যাপিকা, কোনো একজন ডাক্তার মহিলা, তাকে ফোন দিয়ে কথা বলে শেষ করে বললেন যে রিপোর্টটি আমি গত বৃহস্পতিবার দেখেছি, শুক্র শনি বন্ধ ছিল, আজকে রবিবার আপনারা এসেছেন, আমি তখনই দেখেছিলাম বিষয়টি যেহেতু 2 মাস আগের পুরনো, ধর্ষণের কোনো আলামত আমরা পাইনি, কিন্তু একটা 13 বছরের মেয়ের শারীরিক ঘটন যেটা থাকবার কথা তার সতীত্ব বিনষ্ট হয়েছে, এটা ডাক্তারি পরীক্ষা পাওয়া গেছে। একটা শব্দ কি বলেছেন ডাক্তার ইয়েতে, যেটা আমরা আরবিতে বলি যে বাকারা জায়েল হয়ে গেছে, অর্থাৎ একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হলে তার যে অবস্থা পাবার তাকে সেভাবে পেয়েছে। আমরা একেবারে ঐক্যবদ্ধভাবে হেফাজতের তরফ থেকে ওনাকে বললাম যে এই ব্যাপারটি যেন রিপোর্টে উঠে আসে এবং এটাই যেন প্রকাশ করা হয়। এরপর বের হয়ে আসলাম অন্য থেকে, ভাবলাম যে মেয়ের বাবা মুখ শুকনো, তার মধ্যে ভয়ও কাজ করছিল, ওই সময়ও ভীত সন্ত্রস্ত। জিজ্ঞাসা করলাম 2 মাস আগে বিষয় আপনারা এতদিন কেন বললেন না? বললো নানা রকমের ভয়ভীতির কারণে বলতে পারেননি। এবং এটার সাথে আমি যুক্ত করতে চাই, আমরা তাদের স্ট্যাটাস যখন জিজ্ঞাসা করলাম, এই ভদ্রলোক এবং ওনার ওয়াইফ দুজনেই শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সকালে চলে যান, মেয়েটি মাদ্রাসায় যায়, কখনো মাদ্রাসা থেকে চলে আসে, বাসায় কলোনির মতো বাসায় থাকতেন, একা থাকেন এরকম। তো ওনাকে নিয়ে দোতলায় ক্যাফেটেরিয়ায় গেলাম আমরা, যে একটু নাস্তা টাস্তা করেই বিদায় নিই। ওখানে বসে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ঠিক আছে, এখন তো রিপোর্টের ক্ষেত্রে আমরা জানলাম মামলার ওই জয়কুমার রায় বা জয়কুমার দাস যে ধর্ষকের কোনো ধর্ম পরিচয় থাকা উচিত নয়, ধর্ষণের বিচারের আইন বাংলাদেশে আছে, তো তার ব্যাপারে সর্বশেষ কি অবস্থানে আছেন? শুনানি হয়েছে কবে? গত বৃহস্পতিবার উনি বললেন। তাহলে রিমান্ড মঞ্জুর হয়েছে? বলতে পারি না। আপনারা উকিল ধরেছেন? না। তাহলে কে শুনানি করলো? বলো সরকারি উকিল। তখন বললাম তাহলে ওই কোর্টের যে এপিপি, কারণ কোর্ট কাছারিও আমাদের কাছাকাছি, এগুলি আমাদের সকল মোটামুটি পরিচিত। বললাম যে ওই এপিপির নাম্বার দেন, আমরা ওনাকে জিজ্ঞাসা করি যে কোর্ট কি রায় দিয়েছে, তার রিমান্ড মঞ্জুর হয়েছে কিনা, রিমান্ড মঞ্জুর হলে থানায় যেন যথার্থভাবে জিজ্ঞাসা করা হয়, রিমান্ড প্রয়োগ করা হয়, তার 164 নেওয়া হয়, এই ধরনের ব্যবস্থাপনা। তো উনি বললেন যে না, এগুলি আমরা জানি না, এগুলি যিনি জানেন তিনি আসতেছেন, একটু যদি অপেক্ষা করেন। তো আমরা ওই চিকেন রোল আর কলা আর চা খাইতে খাইতে এই সাদিক ভাই আসলেন। সাদিক ভাই থেকে আসার পরে আমরা বললাম যে ভাই ডাক্তার থেকে আমরা এই রিপোর্ট পেয়েছি, আপনাদের কাছে কি তথ্য আছে? তো উনি বলা শুরু করছেন। এর কিছুক্ষণ পরেই আমাদের আতাউর রহমান বিক্রমপুরী ভাই তিনি আসলেন। ভাইকে আমি এর আগে কখনো সরাসরি দেখেছি বলে আমার মনে হয় না, অথবা ভাইয়ের সাথে আমাদের তেমন কোনো জানাশোনা বা পরিচিতি আমার ছিল না। তো এসে উনি ওনার সাথে হাত মিলালাম,
বসলো, আমাদের হেফাজতের যারা দায়িত্বশীল ছিলেন ওনাদের সাথেই করলেন, ওনারা সহযোগী সাথে যারা ছিলেন সকলে বসলেন, আমরা নাস্তার অফার করলাম, চাটা খেলাম, খেয়ে ওনার থেকে এগুলি শুনলাম যে তার জয়কুমারের বয়স 20 বছর দেখানো হয়েছে, মামার বয়স 20 বছর দেখানো হয়েছে, এই এবং জয়কুমারকে জখমই দেখানো হয়েছে। এই ধরনের বিষয়গুলি অথচ উনি পুলিশ আমাদেরকে তাকে গ্রেফতার অবগত করেছে। করেছেন। তো আমরা পরে জিজ্ঞাসা করলাম যে উকিল ধরা হয়েছে? না। ওই দিন যে শুনানি হলো এর রিপোর্ট কি সেটা আতর ভাইও বলতে পারলেন না, বা ওই ভাইও বলতে পারলেন না, ওইটা হয়তো জেনে বলতে হবে এমন কিছু বললেন। তো আমরা বললাম যে তাহলে দ্রুত আমাদের একজন আইনজীবী, দক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া দরকার। আমাদের গাজীপুর জেলা ভারে এখন এই মানে যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি সহ এরা আমাদের খুবই জানাশোনা, পূর্বের যারা সভাপতি সেক্রেটারি ছিলেন সিনিয়র আইনজীবী তাদের সাথে জানাশোনা। তো এটা সিদ্ধান্ত নিয়ে এই সময় জুহুরের নামাজ নিকটবর্তী হয়ে গেছে, আমরা ওনাদের থেকে বিদায় নিয়ে নামাজের সময় মসজিদে যাব উঠে গেলাম সকলেই। এর মধ্যে আমাদের জেলার যিনি হেফাজতে সেক্রেটারি তিনি সুনির্দিষ্টভাবে বললেন যে আমাদের গাজীপুর জেলায় একটি খতমে নবুয়ত সম্মেলন থাকায় স্থানীয় আলেম ওলামারা আমরা সেখানে ব্যস্ত ছিলাম, আপনার খোঁজ খবর অত নিতে পারিনি, আপনি যে কাজটি করছেন অত্যন্ত ভালো কাজ করতেছেন, আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব, তবে আপনি স্থানীয় আলেমদের সাথে সংযুক্ত হয়ে আমরা মিলেমিশে সম্মিলিতভাবে কাজটা করব, সামনে থেকে যেন পরস্পর সহযোগী হয়ে কাজ করতে পারি। এই কথা বলে আমরা উঠে গেলাম, মসজিদে নামাজ আদায় করলাম। নামাজের পরে আমাদের পুরনো হসপিটালের পুরনো বিল্ডিংয়ের সামনে আমরা হেফাজতের নেতৃবৃন্দে একটা সংক্ষিপ্ত লাইভে এসে জাতিকে অবগত করবার স্বার্থেই আমাদের এখানে আসা এবং পরবর্তী অবস্থা জানিয়ে চলে গেলাম। মসজিদে মনে হয় বাইরে দেখি না, ওনারা হয়তো অন্য আরও মসজিদ আছে আশেপাশে, সেগুলিতে নামাজ পড়েছেন, যার যার বাসায় চলে গেছি। আসরের নামাজের কিছু আগে, এটা জুহুরের আগ পর্যন্ত ঘটনা হলো না, আসরের নামাজের কিছু আগে আমাকে সর্বপ্রথম যিনি ফোন দিয়েছেন পুলিশের উপকমিশনার এবং পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান সাহেব, ওনাকে ধার্মিক অফিসার হিসেবে চিনি, সুন্নতি দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত সৎ অফিসার হিসেবে জানি, ওনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরাও তাই বলেন। পূর্বে আমাদের বিভিন্ন ইস্যুতে, তবলিগের ইস্যুতে এবং স্থানীয় আরও বিভিন্ন ইস্যুতে ওনার সাথে বসা হয়েছে। আইন শৃঙ্খলার মিটিংয়ে, মাসিক মিটিংয়ে আমরা কমিশনার দফতরে সেখানে বসি, সেই হিসেবে উনি ফোন করলেন যে আপনারা হেফাজতের নেতৃবৃন্দ লাইভ করে আসলেন, এখন আবার আপনাদের নেতাকর্মীদেরকে সেখানে আন্দোলন জন্য লাগিয়ে দিলেন, এটা কেমন হলো? বললাম যে না স্যার, আমাদের তো সেখানে কেউ এই মুহূর্তে আন্দোলনেরত নেই। কেন আপনি কি মোবাইল দেখেন নাই? আমি তো তখন দেখি নাই। পরে লাইভে দেখতেছি, বলে একটু খোঁজ নেন তো কারা তাহলে আপনারা না হলে। আমাকে ফোন দিলেন এএসপি আমিনুর সাহেব এবং এসপি সাহেবের সাথে কথা বলে দিলেন। তো এসপি অফিসটি আমাদের সিটি কর্পোরেশনের মধ্যেই পড়ে গেছে, আর কালিয়াকৈর থানাটি আমাদের এই জেলা পুলিশের অধীনে, মহানগর পুলিশের দফতর তো মহানগরের মধ্যে আছে। তো উনি কথা বলে দিলেন, বললো যে এরা কারা, আপনাদের লোক কিনা, কারা এখানে ডাক্তারের রুমে তালা দিতে চায়, বাথরুম আটকে রাখতে চায়, আরো কি কি, এটা কারা? আমি যে বললাম জানি না। এর মধ্যে মেট্রো থানার যিনি ওসি মেহেদি সাহেব এবং ওসি তদন্ত সিদ্দিক সাহেব, ওনারাও ফোন দিলেন। এতগুলি ফোন পাওয়ার পরে আমি চিন্তা করলাম তাহলে বিষয়টি মনে হয় গুরুতর, নাইলে এইভাবে ফোন দেয় কেন। আমি আমার জায়গা থেকে আমাদের জেলা হেফাজতের সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেবকে ফোন করি যে হুজুর আমরা তো গিয়ে চলে আসলাম, এখন আবার সেখানে নাকি কারা বিশৃঙ্খলা করতেছে পুলিশের ভাষায়, তাহলে কি করতে পারি? বলে তাহলে আপনি যান খবর নেন। আমি আসরের নামাজের পরে মাগরিবের নামাজের কিছু আগে পৌঁছলাম, পৌঁছে দেখেছি মসজিদের সামনে আমাদের আতর রহমান ভাই যিনি লাইভে আছেন, তার সাথে আরো কিছু লোক আছেন, উনিও আছেন। আমি পাশে দিয়ে দাঁড়িয়েছি, ওনার পাশে লাইভ চলতেছে বিভিন্ন লোকাল মিডিয়ায়। অল্প কিছুক্ষণ পরে 2-2.5 মিনিটের মধ্যেই আবার এও চলে যাচ্ছে, কি জানি কি একটা খবর দিল, এই ধর বলে উনিও অগ্রসর হলেন হসপিটালের দিকে, ওনার সাথে অন্যরাও কিছু অগ্রসর হয়ে গেলেন, বেশিরভাগই 2-4 জন দাঁড়িয়ে থাকলো। মিডিয়া আমার কাছে 2টা কথা বলতে চাইলো। আমি বললাম যে এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের আইন আছে, আমরা চাই মৃত্যুদণ্ড হওয়া পর্যন্ত আমরা এ ব্যাপারে নিয়মতান্ত্রিক আন্দোলন করব এবং কোর্ট এবং মাধ্যমে, আইনের মাধ্যমেই সেই বিচারটি আদায় করব। বাকি এটা একটা মেডিকেল কলেজ, এখানে মুমূর্ষু রোগীরা আছেন, বিভিন্ন শ্রেণীর রোগীরা আছেন, রোগীর অ্যাটেন্ডেন্টরা আছেন, এখানে আন্দোলনের জায়গা নয়। ডাক্তারদের রুমে তালা দিলে ডাক্তার বিরক্ত হয়ে বা নার্সটা বিরক্ত হয়ে যদি কর্মবিরতিতে চলে যায়, মানুষগুলি এমনি মারা যাবে। অতএব এটা আন্দোলনের জায়গা না, আমরা সব পক্ষকে এই শান্তি বজায় রাখবার জন্য সর্বোচ্চ ধৈর্য এবং ইয়ে ধরার আহ্বান জানাচ্ছি। এ কথা বলে আমি আবার হসপিটালের যে সামনে মেডিকেল কলেজের সামনে পার্কিং জোন, সেখানে গিয়েছি, যে দেখি যে জায়গায় জটলা, ভাই একেবারেই সামনে একটা পুলিশের গাড়ির স্টিল ভাম্পার নিয়ে এভাবে ধরে আছেন, ওনার পায়ের জুতোগুলিও খোলা, আর এবং এটার মধ্যে বাড়ি দিচ্ছেন। কি হচ্ছে আমিও বুঝতে পারিনি। তো সামনে গিয়ে সালাম দিয়ে ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই কি চাচ্ছেনটা কি? তো ভাই আমার দিকে তাকিয়ে, হয়তো পরিস্থিতির কারণে হোক অথবা জীবনে একবার দেখেছে মনে নাই, ইতিমধ্যে আমার যে হু আর ইউ,
আপনি কে, খুবই রোড়ো ভাষায়। আমি আবার এভাবে আঙ্গুল জড়ো করে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমাকে আপনি দেখেন নাই? না আপনাকে চিনি না। আমি বললাম যে ভাই আজকেও দেখেন নাই, একবারও দেখেন নাই? না চিনি না। আমি বললাম আমি একজন সাধারণ জনগণ, আপনাকে এই আন্দোলনে শরীক হতে আসছি, হেল্প করতে আসছি, এখন চাচ্ছেনটা কি? আপনাকে বলবো না, এটা আইন শৃঙ্খলা এদের সাথে কথা হবে, আপনি কোত্থেকে উঠে আসছেন? তা আমি বললাম ভাই সদ্যই কবর থেকে উঠে আসছি। পরে আমি রাতে সিলেটে আমার যাওয়ার কথা ছিল, যাই হোক সিলেটে চলে গেছি, পরে দেখি এটাকে ব্যাপক ভাইরাল যে আমি দর্শনের বিচারের বিরুদ্ধে দাঁড়ালাম, তাগুত প্রশাসনের পক্ষে দাঁড়ালাম। আসলে আমি হেফাজতের সভাপতি সাহেবের নির্দেশে সেখানকার পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। পরবর্তীতে এই যে সাদিক ভাইকে আমি পিছনে ডেকে নিয়ে, মানে আপনার চাওয়াটা আমি যতটুকু বুঝতে পেরেছি, জি। ঘটনা সত্য, হ্যাঁ ঘটনা ঘটনার সত্য, যে- আন্দোলনটা হোক ডিসি অফিসের সামনে, হোক এসপি অফিসের সামনে, সংশ্লিষ্ট থানায়, কিন্তু আপনার কমিশনার, অবস্থাটা আপনার অবস্থাটা ছিল যে ঘটনা সত্য, কিন্তু যে এটার যে বিচার চাওয়ার যে হ্যাঁ, প্রক্রিয়াটা প্রক্রিয়াটা নিয়মতান্ত্রিক হোক, সেটা নিয়মতান্ত্রিক প্রচলিত হোক। আইনের সাথে মিল রেখে হোক। এই বিষয়টাই আপনার দুজনের মধ্যে, কারণ আপনার কাছে পুলিশ জি।